বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজ আমি আমাদের প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ এই অংশটি নিয়ে আলোচনা করছি। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আজ শব্দ তরঙ্গের বৈশিষ্ট্যের ওপর পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শব্দ তরঙ্গ যখন সৃষ্টি হয় এটি মূলত অনুদৈর্ঘ্য তরঙ্গ হিসেবে সৃষ্টি হয় এবং এটির সঞ্চালনের সময় মাধ্যমের কণাগুলো, বিশেষ করে বায়ুর কণাগুলো প্রতিনিয়ত সংকুচিত এবং প্রসারিত হয় এবং আহ, এই এই এলাকার মধ্যে সংকোচন প্রসারণের মাধ্যমে সেই অনুভূতি আমাদের কর্ণে আসে, ফলে আমরা সেটি শুনতে পাই। এবং অন্যান্য তরঙ্গের মতো শব্দ তরঙ্গের প্রতিফলন, প্রতিসরণ ও পরিপাতন এইরকম ধর্ম আছে। আমরা উপরের ক্লাসগুলোতে এই অংশগুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা করার ইনশাল্লাহ সুযোগ থাকবে। আমরা এরপরে দেখব যে এই যে শব্দ যে সঞ্চালিত হয় বিভিন্ন মাধ্যমে, তাহলে কোন মাধ্যমে শব্দ কি গতিতে সঞ্চালিত হয়। এখানে একটি পরিসংখ্যান দেয়া আছে যে যার মাধ্যমে আমরা অনায়াসে অঙ্কও করতে পারি যে স্বাভাবিক তাপমাত্রায় বায়ুতে শব্দ 334 মিটার পার সেকেন্ড গতিতে, পানিতে 1493 মিটার পার সেকেন্ড গতিতে এবং লোহার ভিতরে 5130 মিটার পার সেকেন্ড গতিতে শব্দ তরঙ্গ সঞ্চালিত হয়। এবং এই সঞ্চালনের ক্ষেত্রে আমরা অনায়াসে ভি ইজিক্যাল টু এফ ল্যামডা এই সূত্রটি ব্যবহার করতে পারি। আমি তোমাদের এখানে বিষয়টি দেখায় দিচ্ছি। এখানে মূল সূত্র হবে হলো ভি ইজিক্যাল টু এফ ল্যামডা। তারপর আমরা অনায়াসেই লিখতে পারি, এই সূত্রটি লিখতে পারি, অর্থাৎ ল্যামডা ইজিক্যাল টু ভি ভাগ এফ। সেখান থেকে আমরা ওই বাতাসের ক্ষেত্রে ল্যামডার মান কত হয় এটি বের করতে পারবো, আবার পানির ক্ষেত্রে ল্যামডার মান কত হয় এটিও বের করতে পারবো, এবং লোহার ক্ষেত্রেও ল্যামডার মান কত হয় সেটিও বের করতে পারবো। তো আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পারছো। এরপর আমাদের আহ, খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ আলোচনায় আসছে, সেটি হলো প্রতিধ্বনি। প্রতিধ্বনি শব্দের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। শব্দ তরঙ্গ কোনো উৎস থেকে সৃষ্টি হয়ে দূরবর্তী কোনো মাধ্যমে বাধা পেয়ে যদি এটি আবারও পূর্বের মাধ্যমে ফিরে আসে, তবে সেই ঘটনাকে বলা হয় শব্দের প্রতিফলন। আর এই প্রতিফলনের ফলে মূল শব্দের যে অনুরূপ শব্দ পুনরায় শোনা যায়, সেই পুনরায় যে শব্দটি আবারও আমরা শুনতে পারি, সেই শব্দটিই হলো প্রতিধ্বনি। অর্থাৎ প্রতিফলনের ফলে মূল শব্দের যে অনুরূপ শব্দটি আমরা শুনতে পাই, সেটি হচ্ছে প্রতিধ্বনি। তাহলে আমাদের এখন দেখতে হবে যে আসলে প্রতিধ্বনি সৃষ্টি হওয়ার ক্ষেত্রে বিশেষ কোনো শর্ত বা বিশেষ কোনো অবস্থান আছে কিনা। কারণ আমরা যে প্রতিনিয়ত কথা বলছি সেই কথাগুলো কিন্তু প্রতিধ্বনি আকারে সবসময় আমরা শুনছি না। আমরা নদীর তীরে গিয়ে কথা বললে বা দূরবর্তী কোনো বিল্ডিং এর পাশে গিয়ে কথা বললে দেখা যায় যে প্রতিধ্বনি আমরা শুনতে পাই, অথবা অনেক বড় রুমে যদি হল রুমে গিয়ে কথা বলি তাহলে সেখানেও আমাদের শব্দটা পুনরায় আমাদের কাছে ফিরে আসে। বাট আমরা স্বাভাবিকভাবে আমাদের রুমে বা অন্য কোনো জায়গায় কথা বললে এটি কিন্তু ফিরে আসে না। তাহলে আমাদের জানতে হবে যে প্রতিধ্বনি আসলে কি শর্তের উপর সৃষ্টি হয়, এই শর্তটি আসলে কি। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের বোর্ড শেয়ারের মধ্য দিয়ে ইনশাল্লাহ এটি তোমাদের কাছে উপস্থাপনের চেষ্টা করছি। ধরা যাক এই উৎস থেকে শব্দ সৃষ্টি হচ্ছে এবং এই শব্দ উৎস থেকে সৃষ্টি হয়ে এটি দূরবর্তী একটি মাধ্যমে গিয়ে বাধা পেল। এই মাধ্যমে গিয়ে এটি বাধা পেল, তারপর এখানে শব্দ সঞ্চালিত হয়ে যাবে, আবার পরে এটি ব্যাক করে ফেরত আসবে। এটিকে আমরা তীর চিহ্নের মাধ্যমে দেখাতে পারি, শব্দ এদিকে যাচ্ছে, আবার পরবর্তীতে এটি ব্যাক করে ফেরত আসতেছে।
তাহলে এটি যাওয়ার পথে যদি ডি দূরত্ব অতিক্রম করে, তাহলে আসার পথেও ডি দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ এর টোটাল যে দূরত্ব হবে সেটি হবে টুয়াইস ডি। তাহলে আমরা সেক্ষেত্রে লিখতে পারি টুয়াইস ডি ইজিক্যাল টু এস ইজিক্যাল টু ভিটি। এখানে ভি হলো শব্দের বেগ আর টি হলো সময়। এখন আমরা জানি যে শব্দের বেগ স্বাভাবিক অবস্থায় 330 মিটার পার সেকেন্ড, এমএস ইনভার্স 1। এরপর মানুষের শ্রবণের যে অনুভূতি তার স্থায়িত্বকাল হলো 0.1 সেকেন্ড। এই 0.1 সেকেন্ডটা হলো সময়, কারণ এইটুকু সময় না হলে, ব্যবধান না হলে মানুষ কিন্তু দ্বিতীয় শব্দটি যে পুনরায় শুনছে সেটি কিন্তু তার মস্তিষ্কে অনুভূতিতে আসবে না। সুতরাং আমরা এখান থেকে অনায়াসেই মান বের করতে পারি যে ডি ইজিক্যাল টু কত হবে। আমরা ডি ইজিক্যাল টু লিখতে পারি যে ভিটি ভাগ টু, অর্থাৎ ভির মান হলো 330 ইন্টু হলো টির মান হলো 0.1 বাই এখানে হলো 2। আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে অনায়াসেই আমরা ডির একটি মান পেয়ে যাব। এই মানটি আমি এখন লিখছি। হ্যাঁ, মানটি আমি এখন পেয়ে গেছি। এটি হচ্ছে 16.5 মিটার। অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রায় যদি কোনো ব্যক্তি প্রতিবন্ধক থেকে যে সে যদি ন্যূনতম 16.5 মিটার দূরে বা তার চেয়ে বেশি দূরে যদি দাঁড়ায় কোনো শব্দ করে, তাহলে সে তার শব্দের প্রতিধ্বনি ইনশাল্লাহ শুনতে পাবে। আশা করছি তোমরা এই প্রতিধ্বনি বিষয়কের যে মূল থিমটি সেটি তোমরা বুঝতে পারছো, এবং এটি মাধ্যমে আমরা অনেক অঙ্কও কিন্তু সলভ করতে পারি। আমরা আবার মূল পড়ায় ফিরে আসছি। শব্দের বেগের সাথে এর তাপমাত্রার কি সম্পর্ক? আমরা বাতাসের ক্ষেত্রে সাধারণত জানি যে বাতাসে শব্দের বেগ একটা নির্দিষ্ট পরিমাণ, অর্থাৎ 330 মিটার পার সেকেন্ড গতিতে অগ্রসর হয়। কিন্তু যখনই এর তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে তার বেগ পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতে এটি বৃদ্ধি পায়। তো সমানুপাতিক সম্পর্ককে যদি আমরা এখানে প্রকাশ করি তাহলে কিন্তু আমরা অনায়াসেই আমরা এটিকে আরেকটু ভিন্নভাবে দেখাতে পারবো। সেটি হলো এরকম যে ভি সমানুপাতিক রুট টি। এই সম্পর্কের আলোকে আমরা যদি V1 এবং V2 এরকম দুটা মানের সাপেক্ষে যদি T1 এবং T2 এরকম দুটা সময় নিয়ে যদি একটু পর্যালোচনা করি তাহলে আমরা অনায়াসেই এই সূত্রের আলোকে লিখতে পারি V1 ইজিক্যাল টু K ইন্টু রুট ওভার T1। আর আবার লিখতে পারি V2 ইজিক্যাল টু K ইন্টু রুট ওভার T2। তাহলে আমরা এই প্রথমটি যদি সমীকরণ নম্বর 1 হয়, দ্বিতীয়টি যদি সমীকরণ নম্বর 2 হয়, তাহলে আমরা অনায়াসেই এটিকে ভাগ করলে দাঁড়াবে এই কে কে কেটে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি V1 বাই V2 ইজিক্যাল টু রুট ওভার T1 বাই
T2। এখন এই সূত্রটি আমরা আরেকটু সাজাই লিখতে পারি, অর্থাৎ V1 ইজ ইকুয়াল টু, লেখা যায় V2 ইন্টু রুট ওভার T1 বাই T2। এই হলো আমাদের এখানে সূত্রের সার্বিক পর্যালোচনা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর মাধ্যমে যে কোনো তাপমাত্রা দেয়া থাকলে ওই তাপমাত্রায় শব্দের বেগ কত হবে এটি অনায়াসেই আমরা নির্ণয় করতে পারবো। আমরা আবার মূল বইয়ের পড়ায় ফিরে আসছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে একটি অঙ্ক এখানে দেয়া আছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত হবে, যখন 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ এখানে উল্লেখ করা আছে। তো আমরা অনায়াসেই এই অঙ্কটি উদাহরণের এই নিয়ম ধরে করতে পারি। এরপরে দেখব হলো শব্দের ব্যবহার। শব্দের প্রচলিত অর্থে ব্যবহার আমরা আলাদা করে আমাদের বলার প্রয়োজন নেই, কারণ আমরা তো কোনো কিছু শোনার জন্য প্রতিনিয়ত শব্দ ব্যবহার করছি। আমাদের হৃদস্পন্দন ডাক্তার শুনছে, বিভিন্ন যন্ত্রপাতির শব্দর মাধ্যমে ইঞ্জিনিয়াররা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করছে। আরো কত রকমের শব্দ আমাদের প্রতিনিয়ত আমাদের জীবনকে নানাভাবে প্রভাবিত করছে। তো এই বিষয়গুলো নিয়ে হয়তো আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আরো আলোচনা করব। তো এখানে বেশ কিছু উল্লেখযোগ্য ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছে। একটি হলো ত্রিমাত্রিক সিসমিক সার্ভে, অর্থাৎ পৃথিবীর কোন স্থানে কি পরিমাণ, কোথায় কোন স্তরে কোনো খনিজ পদার্থ বা বিশেষ কোনো পদার্থ আছে কিনা সেটি নিখুঁতভাবে বের করার জন্য শব্দ আমরা এখানে বিশেষ ধরনের শব্দ তৈরি করে নিচের দিকে সঞ্চালিত করি, এবং এই সঞ্চালিত করা শব্দগুলো কোন স্তর থেকে ফিরে আসতেছে সেখান থেকে টাইম ক্যালকুলেশন করে আমরা অনায়াসেই বের করতে পারবো যে আমাদের নিচের কত স্তরে, কোন স্তরে কোন ধরনের পদার্থ, বিশেষ করে কঠিন খনিজ পদার্থ আছে সেটি কিন্তু আমরা বের করতে পারি। এবং এগুলো পাঠানোর মধ্য দিয়ে আমরা বিশেষ ধরনের আলট্রাসোনোগ্রাফি যন্ত্র ব্যবহার করে কিন্তু সেখানকার নিখুঁত ছবি বিশ্লেষণ করা সম্ভব। সেখানে কোনো তেল, গ্যাস, পাথর এগুলো আছে কিনা সেগুলো ইনশাল্লাহ বের করা সম্ভব। আলট্রাসাউন্ড ক্লিনার, সূক্ষ্ম ইলেকট্রনিক্স যন্ত্র ব্যবহার পরিষ্কার করার জন্য এই আলট্রাসাউন্ড ক্লিনার ব্যবহার করা হয়, এবং এটি ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। সুরযুক্ত শব্দ, আমরা প্রতিদিন যে শব্দগুলো আশেপাশ থেকে শুনছি এই শব্দগুলো আমাদের কাছে কোনো কোনো শব্দ খুবই সুরেলা এবং সুন্দর সুমধুর শব্দ হয়ে থাকে, আবার কোনো কোনো শব্দ এটি এত বিরক্তিকর এবং এতটা আমাদের মানসিকভাবে আমরা পীড়াগ্রস্ত হই। তো আমরা দেখব যে আসলে কোন শব্দটি কোন গুণ বিশিষ্ট হয় এবং শব্দের মধ্যে মৌলিক কি কি বৈশিষ্ট্যগুলো আসলে আছে। এর ফার্স্ট হলো তীব্রতা। কোন একটি সুরেলা শব্দ কত জোরে শোনা যায় এটি হলো তার তীব্রতা, অর্থাৎ একক ক্ষেত্রফল দিয়ে এটি যে পরিমাণ শক্তি এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত করে এটি তীব্রতার সাথে সম্পর্কিত। তীক্ষ্ণতা হলো সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য, একই তীব্রাকার শব্দকে কখনো মোটা শোনাচ্ছে কখনো তীক্ষ্ণ শোনায়, এটি হলো তীক্ষ্ণতা। এটি মূলত কম্পাঙ্কের উপর ডিপেন্ড করে, কম্পাঙ্ক যার যত বেশি হবে সেইটি তত বেশি তীক্ষ্ণ হবে। এরপরে হলো টিম্বার বা গুণ, এটি একই কম্পাঙ্ক বা একই ধরনের শব্দ তরঙ্গ সৃষ্টি করার পরেও মানুষের দেখা যায় যে কণ্ঠস্বর একজনের সাথে অন্যজনের মেলে না। আমরা সমসঙ্গীত যখন গাই তখন কিন্তু এটি আরো স্পষ্ট হয়। আর এই গুণটি হলো টিম্বার বা গুণ, এটিকে জাতি বা গুণ হিসেবেও আমরা অভিহিত করতে পারি। তো আমরা এরপরে প্রায় আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। এরপর এটিও একটু খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা, তা হলো শব্দ দূষণ। আমাদের জীবনে এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়, কারণ যখন আমরা বিশেষ করে শহরে যারা থাকি এবং কলকারখানার খুব নিকটবর্তী অঞ্চলে যাদের বসবাস হয়, দেখা যায় যে এখান থেকে প্রতিনিয়ত শব্দ দূষণের মাধ্যমে আমরা
নানা রকম অসহনীয় পরিবেশের মুখোমুখি হই। দীর্ঘক্ষণ ধরে ধরে কেউ যদি শব্দ দূষণ হয় এরকম পরিবেশে থাকে, তাহলে তার মানসিক যে বিকারগ্রস্ত অবস্থা তৈরি হয়, সে নানাবিধ সমস্যায় মানে মুখে হয়। তার তার সমস্যার জন্য সে দেখা যায় তার কানে কম শুনতে পায়, তার ক্ষুধামন্দা অসুখ হয়, আহ, তার পেপটিক আলসার হতে পারে, এবং সবচেয়ে বড় কথা হলো মানসিকভাবে সে আহ, এক ধরনের খুবই বিপর্যস্ত অবস্থায় থাকার ফলে তার মেজাজ খুবই খিটখিটে হয় এবং সামান্যতেই সে রেগে যাবে। এই ধরনের পরিস্থিতি এড়ানোর জন্যই আমাদের বেশ কিছু আইন করা আছে, যেখানে মাতৃসদন, শিশু সদন, হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানে উচ্চ শব্দ করা আইনত দণ্ডনীয় অপরাধ। তো আমরা এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি সচেতন হব, এবং যাতে আমাদের তৈরি করা কোনো শব্দ অন্যের বিরক্তির কোনো কারণ না হয়, ক্ষতির কোনো কারণ না হয়, এই বিষয়টি সবার অনেক বেশি সচেতন হওয়া উচিত। শিক্ষার্থী বন্ধুরা, এই আলোচনার মধ্য দিয়ে আজকের পড়াটি শেষ করছি। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।